আমার অতিথিদের যত্ন আত্মি কর ভালো করে, আগেই এর মতো করে। তারিফের নির্দেশে আবারও সেই পেরেকযুক্ত লাঠি দিয়ে মারতে থাকে তাদের। মুখ বেঁধে দেওয়ার কারণে অদ্রিজার মিমিয়ার গোঙানো ছাড়া কোনো শব্দ বাইরে বেরোচ্ছে না। অদ্রিজার মিমিয়ার কষ্ট দেখে পৈশাচিক আনন্দ লাভ করছে তারিফ। অবশেষে শামীমার কাছে অদ্রিজা মিমিয়ার কিডন্যাপের খবরটা পৌঁছে গেল। খবরটা পাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে সেন্সলেস হয়ে যায় শামীমা। শাহানা আর কয়েকজন সার্ভেন্ট মিলে শামীমার সেবা যত্নে সময় পার করছে। রাগীব সারা ঘর জুড়ে পায়চারি করছে। মৃন্ময় পাগলের মতো এদিক থেকে সেদিক অদ্রিজার খোঁজ লাগিয়েছে, সঙ্গে ফাহাদ, কিন্তু তারিফের খোঁজ পায়নি কেউ। সবার একটাই ধারণা, এনএসের বাংলাদেশের লিডার তারিফ। সেই তারিফের প্ল্যানিংয়ে অদ্রিজার মিমিয়াকে কিডন্যাপ করা হয়েছে, তাই সবাই হন্য হয়ে তারিফকে খুঁজছে। পরিশেষে তারিফের দলকে খুঁজে পেতে সক্ষম হয় মৃন্ময়। সেই পাতালের ভেতরটায় মৃন্ময় তার সব গার্ডদের নিয়ে পৌঁছে যায়। মৃন্ময়ের নির্দেশে এনএসের দলের যাকে পাবে তাকেই খুন করতে বলা হয়েছে। সেই হিসেবে গার্ডরা যাকে সামনে পাচ্ছে তাকেই বেসামালভাবে গুলি ছুটছে। পাতালে থাকা সবার মৃত্যু নিশ্চিত হলেও তারিফকে অর্ধমরা করে আস্তানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ঘুটঘুটে অন্ধকার একটা রুমে প্রবেশ করতেই কোনো একটা সোডিয়াম লাইটের আলো দেখতে পাওয়া যায়, কিন্তু তাতেও অদ্রিজা বা মিমিয়া কাউকে স্পষ্ট বোঝা যাচ্ছে না। মৃন্ময় মোবাইলের ফ্ল্যাশ অন করতেই রক্তাক্ত মিমিয়ার অদ্রিজাকে দেখতে পায়। মিমিয়ার অদ্রিজার অবস্থা এতটাই করুণ ছিল যে তাদের দেখে মৃন্ময় একটা চিৎকার দিয়ে মেঝেতে বসে পড়ে। মৃন্ময়ের চিৎকার শুনে ছুটে আসে ফাহাদ, কিন্তু অদ্রিজা মিমিয়ার দিকে তাকিয়ে দু কদম পিছিয়ে যায়। বস, আপনি এইভাবে ভেঙে পড়ছেন কেন? দ্রুত অদ্রিজা আর মিমিয়াকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন। তারা বেঁচে আছে তো ফাহাদ? মৃন্ময়ের কথা শুনে ফাহাদ ভ্রু কুচকায়। দ্রুত দুজনের সামনে গিয়ে দাঁড়াতেই ফাহাদের সারা শরীর হিমশীতল হয়ে যায়। রাতের হাসপাতালে নেই কোনো নিস্তব্ধতা, বরং গভীর রাতেও মানুষের কোলাহলে মুখরিত থাকে পরিবেশটা। মৃন্ময়, ফাহাদ, রাগীব বাইরের করিডোরে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। মৃন্ময়ের দুই হাত গিয়ে ঠেকেছে কপালে। অদ্রিজার মিমিয়াকে উদ্ধারের পর শুধু তাদের নিঃশ্বাসটাই পাওয়া যাচ্ছিল। গাড়ি সর্বোচ্চ গতিতে চালালেও হাসপাতালে আনতে তাদের কমপক্ষে 2 ঘন্টা লেগেছে, কারণ তারিফের পাতাল ঘরটা ছিল ঢাকার বাইরে। তারিফকে মৃন্ময়ের আস্তানায় বেঁধে রাখা হয়েছে। মৃন্ময় আর ফাহাদ হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্স দিয়ে রাগীব শামীমাকে হাসপাতালে নিয়ে আসে, কারণ মিমি আর অদ্রিজা মিসিং সংবাদটি পেয়ে পাগলের মতো আচরণ শুরু করেন তিনি। শাহানা তার পাশে সর্বক্ষণ থাকলেও তাকে কিছুতেই শান্ত করতে পারেননি। হুট করেই শামীমা সেন্সলেস হয়ে যায়। আর রাগীব কোনো উপায়ন্তর না পেয়ে শামীমাকে নিয়ে শাহানা সহ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। বাড়ির গেট থেকে যখন অ্যাম্বুলেন্স বের হয় তখনই বাড়ির গেট দিয়ে প্রবেশ করে টিনা। মাতাল অবস্থায় এদিক থেকে সেদিক টাল সামলাতে না পেরে হেলে দুলে পড়ছে। তার দিকে তাকিয়ে রাগীবের মন বিতৃষ্ণায় ভরে যায়। শামীমাকে স্যালাইন দিয়ে একটা বেডে রাখা হয়েছে। মিমি আর অদ্রিজাকে ওটিতে একটা রুমে রাখা হয়েছে। সারা শরীর এমন বিভৎস ক্ষতগুলোতে বেশ সতর্কতার সঙ্গে ড্রেসিং করা হচ্ছে। ইনফেকশনের ভয়ে কাউকে সেই রুমে ঢুকতে অনুমতি দিচ্ছে না, এমনকি মৃন্ময়কেও না। মৃন্ময় যখন তার কোলে অদ্রিজার মিমিয়াকে আগলে নিয়েছিল তখন তাদের মুখ আর গলা ছাড়া শরীরের কোনো অংশে ক্ষতের কম চিহ্ন দেখেনি। হাতে পায়ে কতটা নির্মমভাবে মেরেছে তা একটু হলেও আঁচ করতে পারছে মৃন্ময়। বারবার চোখের সামনে তার ভেসে উঠছে অদ্রিজার বলা কথাগুলো। সেদিনটা ছিল চিকে চিকে রোদের। কাঠফাটা রোদে ক্লান্ত হয়ে ছাদ থেকে নেমে ঘরে আসতেই অদ্রিজা মৃন্ময়ের জন্য হাতে এক গ্লাস লেবুর শরবত নিয়ে রুমে ঢুকে। প্রচণ্ড গরমে মৃন্ময়ের ফর্সা গালগুলো লাল হয়ে আছে। নাও, শরবতটুকু শেষ করো। অদ্রিজার কথায় মাথা তুলে তাকায় মৃন্ময়, একগাল হাসি দিয়ে বলে, তুমি জানলে কি করে আমার এখন শরবতের তৃষ্ণা জেগেছে মনে? আমি তোমার সহধর্মিনী, আমি জানবো না তো কে জানবে? মৃন্ময় অদ্রিজার হাত থেকে গ্লাসটা নিয়ে অর্ধেক শরবত শেষ করে, বাকি অর্ধেক অদ্রিতার মুখের সামনে নিয়ে বলে, এবার এটা তুমি শেষ করো। না, আমার প্রয়োজন নেই, আমি ফিট অ্যান্ড ফাইন আছি। আপনি সম্পূর্ণটা শেষ করুন। তোমাকে আমি গিলতে বলেছি, গেলো। আমার প্রয়োজন পড়লে আমি সার্ভেন্টকে বলে আনিয়ে নিব। বেশি কথা বল। আচ্ছা, বেশি কথা বলো তুমি অদ্রিজান। স্বামীর অর্ধ খাওয়া খেলে ভালোবাসা বাড়ে। কথাটা বলে মৃন্ময় বাকিটুকু অদ্রিজার 2 গাল চেপে মুখের সামনে ধরে। অদ্রিজা বাধ্য হয়ে সবটুকু শরবত শেষ করে নেয়। অদ্রিজা সুযোগ বুঝে মৃন্ময়ের চোখের দিকে তাকিয়ে বলে, যদি বউয়ের কথা শোনেন তবে ভালোবাসা আরো বাড়বে। তাই নাকি? তা কি শুনতে হবে আমায়? এসব ছেড়ে দিন না মৃন্ময়। অদ্রিজার কথা শুনে মৃন্ময়ের ভ্রু দুটো কিঞ্চিত কুঁচকে যায়। কোন সব? অদ্রিজা এবার মৃন্ময় 2 হাত চেপে ধরে। প্লিজ, আবারও বলছি, একবার আমাদের সকলের কথা ভেবে আপনি ফিরে আসুন। এই ব্যবসা থেকে নাম সরিয়ে নিন। আমাদের যা আছে তাতেই আমরা সন্তুষ্ট।
অদ্রিজার প্রতিদিন এই এক টপিক মৃন্ময়ের অসহ্য লাগে, তবুও কোনোদিন মুখ দিয়ে বিরক্ত প্রকাশ করেনি, বরং সবটা সামলে গেছে, বারবার কথা ঘুরিয়ে গেছে। দেখো অদ্রিজা, আমি একবার যখন এই কাজে মন দিয়েছি তখন আমি ছাড়তে পারবো না। এসব নিয়ে তুমি না ভেবে বরং আমাদের সংসারে মন দাও। হবে আমাদের সংসারটা তবেই পরিপূর্ণ হবে যখন আপনি এসব ছেড়ে আসবেন। একবার ভাবুন, কৃতকর্মে যদি আপনার কাছের কেউ হারিয়ে যায়, মিমিয়া, বাবা মা, তারা যদি আপনার কর্মের ফল ভোগ করে, তবে তুমি কি ক্ষমা করতে পারবে নিজেকে? তোমার শত্রুপক্ষ কিন্তু তোমার দুর্বলতা খুঁজে বের করবে। একবার ভেবে দেখুন তখন আপনার কি হবে। প্লিজ মৃন্ময়, জীবনটাকে স্বাভাবিকভাবে গুছিয়ে নিন। আমাদের যা আছে তাতেই হবে, এর বেশি আমার কিচ্ছু চাই না। অদ্রিজার কথা মৃন্ময় তার সামনে থেকে সরে আসে। অদ্রিজার দিকে তাকিয়ে তো সে এইসব এক তুড়িতেই শেষ করতে পারে, কিন্তু রাগীব যদি নিজের কাজ হাসিল করতে না পারে, তখন সব রাগ ক্ষোভ গিয়ে পড়বে অদ্রিজার উপর। বরং শান্তির পরিবর্তে পরিবারের মধ্যে অশান্তি বাঁধিয়ে যাবে। তাই মৃন্ময় যেমন আছে ঠিক তেমনটাই থাকবে, বরং বদলাতে হবে অদ্রিজাকে। তাকে যে কোনো পরিস্থিতিতে মৃন্ময়কে মেনে নিতে হবে। মৃন্ময় কথাগুলো ভেবে অদ্রিজার দিকে তাকায়, দীর্ঘ একটা চাপা শ্বাস ছেড়ে বলে, আমি ফিরে আসতে পারবো না অদ্রিজান, বরং আমি যেমনটাই আছি তুমি ঠিক আমায় তেমনটাই মেনে নাও। এটা তোমার এবং আমার সাথে পরিবারের জন্য ভীষণ ভাবে ভালো হবে। মৃন্ময়ের প্রত্যুত্তরে অদ্রিজার রাগ বেড়ে যায়। এই মানুষটা এমন নির্দয় কেন? এটা কি আপনার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। এটাই যদি আপনার শেষ কথা হয়, তবে আমিও বলছি একদিন আপনি বুঝবেন, খুব ভালো করেই বুঝবেন। কাছের কোনো মানুষ যখন আপনার কারণে হারিয়ে যাবে তখন আপনি বুঝবেন, কিন্তু সেই সময় আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। কথাটি মিলিয়ে নেবেন মৃন্ময় মেহরাব। আল্লাহ কখনো কোনো নিকৃষ্ট পাপীকে ছেড়ে দেয় না। সেই পাপী ইহকাল আর পরকাল দুই দিক থেকেই শাস্তি ভোগ করবে। অদ্রিজা কথাটা বলেই রুম থেকে বেরিয়ে যায়। মৃন্ময়ের রাগের মাত্রা অত্যাধিক বেড়ে গেছে। হাসির মাঝেই তাদের মধ্যে সবসময় ঝগড়া সৃষ্টি হয়। হাতে থাকা গ্লাসটা শব্দ করে টি টেবিলের উপর রেখে দ্রুত ওয়াশরুমের দিকে পা বাড়ায়। সারা শরীর তার জ্বলছে, একদিকে রোদের গরম, অন্যদিকে অদ্রিজার কথাগুলো। মৃন্ময়ের যেন এসব সহ্য করা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। আজ এই মুহূর্তে অদ্রিজার বলা কথাগুলো মৃন্ময় উপলব্ধি করতে পারছে। প্রিয়জন হারানোর কষ্টও ঠিক কতটা ভয়ঙ্কর তা এমন পরিস্থিতিতে শিকার হওয়ার আগে মৃন্ময় বুঝতে পারত না। ফাহাদ করিডোর দিয়ে পায়চারি করছে, তার চোখে মুখে ফুটে আছে ঘৃণার আভাস। এই বাপ ছেলের কার্যকলাপে আজ দুইটা নিষ্পাপ মেয়ের জীবন নের উপর দিয়ে এত বড় একটা ঝড় বয়ে গেল। ফাহাদের যদি সাধ্য থাকতো তবে অদ্রিজাকে আড়ালে দূরে পাঠিয়ে দিত। এমন নরকের আগুনের সাথে শীতল মলিন একটা মেয়ের থাকাটা অনুপযোগী। কেটে গেছে আরো বেশ কয়েকদিন। অদ্রিজার মিমিয়া এখন কিছুটা সুস্থ। সারা শরীরের ক্ষত সৃষ্টি হয়, বিছানার সাথে পিঠ ঠেকাতে বড্ড কষ্ট সহ্য করতে হয় তাদের। শামীমা, শাহানা, মৃন্ময়ের সেবা যত্নে একটু একটু করে সুস্থ হয়ে উঠছে অদ্রিজা। তবে আচরণগত দিক দিয়ে পরিপূর্ণভাবে পাল্টে গেছে সে। বিশেষ করে মৃন্ময়ের সঙ্গে কোনো কারণ ছাড়া কথাই বলে না, সবসময় চুপচাপ নিজেকে আড়াল করতে ব্যস্ত সে। মৃন্ময় যদিও অদ্রিজার সেবা যত্নে বিভিন্ন তালবাহানায় কথা বলতে এগিয়ে আসে, কিন্তু অদ্রিজা বারবার মৃন্ময়কে উপেক্ষা করছে। বিষয়টা মৃন্ময়ের চোখে পড়লেও কিছু বলার নেই তার। অদ্রিজার অভিমানের কারণটা মৃন্ময় জানে। দিনের পর দিন এইভাবে অদ্রিজার উপেক্ষা মৃন্ময়ের কিছুতেই সহ্য হচ্ছে না। এক ঘরে থাকছে একসাথে সব, কিন্তু প্রিয়তমার মুখ থেকে একটু টু শব্দ পর্যন্ত আসছে না। এই মেয়ে হাসে না কতদিন হয়ে গেল, যার হাসিতে মৃন্ময়ের সব ক্লান্তি দূর হয়ে যেত, তার মুখেতে এখন আর হাসি ফুটে না। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে অদ্রিজা নিজেকে দেখছে। মুখে 3-4টে কাটা দাগ, হাতে, গলায়, পিঠে, শরীরের মাংসের বিভিন্ন স্থানে বিভৎস আস্তরণ। নির্ঘুম দুশ্চিন্তায় চোখের নিচের দিকটায় কালি পড়ে গেছে। আগের মতো মুখটায় সতেজতা নেই, চেহারার মাঝে কেমন যেন রুক্ষতা। আয়নায় নিজেকে দেখে আজকাল নিজের জন্য মায়া হয় অদ্রিজার। মাঝে মাঝে ইচ্ছে হয় দূরে কোথাও চলে যেতে। ভেবেছিল মৃন্ময়কে স্বাভাবিক করে তার সাথে জীবন জড়াবে, কিন্তু তার হলো কই। একটা প্রলয়ঙ্কারী ঝড় এসে তার সব আশাকে উপড়ে ফেলেছে। এখন আর মিথ্যা আশা অদ্রিজা নিজের জন্য করে না। সন্ধ্যা পার হয়ে গেছে, মেয়েরা বাড়িতে নিস্তব্ধতা। বাড়ি জুড়ে এখন আর হাসাহাসি মাতামাতির কোনো শব্দ পাওয়া যায় না। মিমিয়া সারাক্ষণ শামীমার হাত ধরে শুয়ে বসে থাকে। মনের ভেতরটা একটা চাপা ভয় জমে গেছে। একা থাকলেই ভয়ে ভেতরটা কুকড়ে উঠছে, তাই কখনো নিজেকে একা রাখে না। অদ্রিজা আয়নার সামনে থেকে সরে আসতে নিলে রুমে মৃন্ময়ের উপস্থিতি লক্ষ্য করে। মৃন্ময়কে দেখে গায়ে ওড়না জড়িয়ে বারান্দার দিকে চলে যায়। মৃন্ময় অদ্রিজার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে, কিন্তু তাতে অদ্রিজার কোনো হেলদোল নেই। অদ্রিজার আচরণে হতাশা ছাড়া আর কিছুই করতে পারছে না মৃন্ময়। তবে ভেতরে ভেতরে একটা চাপা রাগ অনুভব হচ্ছে।
মাঝে মাঝে নিজের ভেতরটায় অদ্রিজার জন্য কেঁদে ওঠে। নিজের সিদ্ধান্তগুলো আজকাল নিজেই নিতে হিমশিম খাচ্ছে মৃন্ময়। কাবার থেকে তোয়ালে আর টি শার্ট নিয়ে শাওয়ারের উদ্দেশ্যে ওয়াশরুমে ঢুকে যায়। পরিস্থিতি বুঝতে পেরে অদ্রিজা রুমে আসে। শাওয়ার শেষে মৃন্ময় অদ্রিজার কথাই ভাবছে। এইভাবে আর উপেক্ষার মাঝে থাকা যাচ্ছে না। আজকে এর একটা ফয়সালা হবে। একটা দীর্ঘ শ্বাস নিয়ে মৃন্ময় দ্রুত ওয়াশরুম থেকে বের হয়। অদ্রিজা দেয়ালে থাকা বাঁকা ছবির ফ্রেমটা ঠিক করে পিছনে ফিরতে মৃন্ময়কে চোখে পড়ে। সঙ্গে সঙ্গে 2 কদম পিছিয়ে যায় সে। পিঠ গিয়ে ঠেকে দেয়ালের সাথে। মৃন্ময়ের চুল থেকে টুপটাপ পানি গলা ছুঁয়ে গড়িয়ে পড়ছে। চোখ মুখ কেমন যেন লাগছে তার। অদ্রিজা আবারও মৃন্ময়কে তাচ্ছিল্য করে সরে যেতে নেয়। তখনই মৃন্ময় অদ্রিজার পাশের দেয়ালে হাত তুলে নেয়। অদ্রিজাকে তার বেষ্টনীতে আটকে নেয়। মৃন্ময়ের কার্যকলাপ দেখে অদ্রিজা তির্যক দৃষ্টি নিক্ষেপ করে, কিন্তু তবুও আবার তার দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেয় এবং অন্য পাশ দিয়ে সরে যাওয়ার জন্য 2 পা আগায়। কিন্তু এবারও মৃন্ময় দেয়ালের সাথে নিজের অন্য হাত থেকে অদ্রিজাকে তার 2 বাহুর বেষ্টনীতে বদ্ধ করে নেয়। অদ্রিজা আবার চরম বিরক্ত হয়ে মৃন্ময়ের চোখে চোখ রাখে। মৃন্ময়ের মুখে কোনো কথা না পেয়ে নিজেই বাজখাই গলায় বলে, সমস্যা কি আপনার? এমন করছেন কেন? তোমার সমস্যা কি? তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন অদ্রিজান? কি ব্যবহার করছি আমি? আমার সাথে কথা বলছো না কেন? আমি সরি বলেছি তো, কতবার তোমার কাছে মাফ চেয়েছি, তা তোমার হিসাব আছে? কিন্তু তবুও তুমি আমার সামনে মুখ ফুটে একটা কথা বলো না। আমার আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে না। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। এবার সরুন সামনে থেকে। এটা তো আমার উত্তর নয়। আমাকে কি মাফ করা যায় না অদ্রিজান? না। অদ্রিজার কাটকাট জবাবে মৃন্ময় চুপসে যায়। মৃন্ময়ের জন্য অদ্রিজার মনে ঠিক কতটা অভিমান জমে আছে তা যেন মৃন্ময় উপলব্ধি করতে পারছে। তবুও চেষ্টা ত্রুটি রাখতে চায় না। অপ্রয়োজনে বেহায়া হবে, তবুও আগের রূপী অদ্রিজাকে যে করেই হোক সে ফিরে পেতে চায়। আমায় কি করতে হবে অদ্রিজান? কি করলে আমি মাফ পাবো? দুঃখিত, আমি আর এইসব নাটকে নিজেকে জড়াতে চাই না। যখন বারবার বুঝিয়েছি তখন তো আমার কথাগুলোর মূল্যায়ন করলেন না। এখন এইসব নাটক আমার সামনে দয়া করে করবেন না। প্লিজ করবেন না। যদি পারেন আমাকে ছেড়ে দিন, দূরে কোথাও চলে যাই। বাঁচতে চাই, আমি একা বাঁচতে চাই। কথাগুলো অদ্রিজা দৃঢ় গলায় বললেও বারবার দম বন্ধ হয়ে কান্না আসছে। কিন্তু নিজেকে সে কিছুতেই দুর্বল প্রমাণ করবে না। এদিকে অদ্রিজা ছেড়ে যাবে কথাটা শুনে মৃন্ময়ের মেজাজ বিগড়ে যায়। তবুও নিজেকে শান্ত রেখে বলে, প্লিজ অদ্রিজান, এমন করে বলো না। আমি তোমায় ভালোবাসি, বিশ্বাস করো, সত্যি ভালোবাসি। তোমায় এতটাই ভালোবাসি যতটা ভালোবাসলে তোমায় ছেড়ে যাওয়ার কথা শুনলেই বুকের ভেতর খাঁ খাঁ করে ওঠে। আপনার এইসব নাটক বন্ধ করুন। ফিরে তো আসতে চেয়েছিলাম আপনার জীবনে, কিন্তু ফিরে আসার মতো এখন আর আপনি কোনো সুযোগ রাখেননি। অদ্রিজার বলা কথাগুলো বুকের ভেতরটায় রক্তক্ষরণ করছে। শুরু থেকে শেষ অদ্রিজার বলা কথাগুলো তাও মিথ্যা নয়। শুধু শুধু মানুষ মারা এইসব ক্ষতির ব্যবসার মাঝে নিছক আনন্দ ছাড়া আর কিছুই নেই। বরং পরিবার নিয়ে শান্তিতে 2 দিন বাঁচতে পারলেও তৃপ্তি নিয়ে বাঁচা যায়। এই মুহূর্তে মৃন্ময় যেন উপলব্ধি করতে পারছে অদ্রিজার বলা কথাগুলোর সত্যতা। মৃন্ময়কে চুপ থাকতে দেখে অদ্রিজা আবারও সরে আসতে নেয়। তখনই মৃন্ময় হাঁটু মুড়ে অদ্রিজার কোমর জড়িয়ে বসে পড়ে। মৃন্ময়ের হঠাৎ এমন আচরণে অদ্রিজা কাঠের মতো শক্ত হতে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। কয়েক সেকেন্ড পর অদ্রিজা অনুভব করে তার জামা ভেদ করে পেটে তরল কিছু পড়ছে। অদ্রিজা মাথা নিচু করে মৃন্ময়ের দিকে তাকাতেই নড়ে ওঠে। মৃন্ময় কাঁদছে। সে কি তার অতীতে করা ভুলের জন্য অনুতপ্ত? অদ্রিজা সরে আসতে নিলে মৃন্ময় আরো শক্ত করে অদ্রিজাকে জড়িয়ে ধরে। কান্নার তালে মৃন্ময়ের কেঁপে ওঠা অনুভব করতে পারছে অদ্রিজা। হুট করে এক টুকরো বরফখণ্ডের মতো গলতে শুরু করে অদ্রিজার মন। সে যদি তার অতীতের করা ভুলের জন্য অনুতপ্ত হয় তবে ক্ষমা করাই যায়। মৃন্ময়, আপনি কাঁদছেন কেন? কি হলো, কথা বলুন। মৃন্ময় আরো শক্ত করে অদ্রিজাকে জড়িয়ে ধরে। মৃন্ময়ের স্পর্শে বারবার কেঁপে উঠছে অদ্রিজা। আমাকে মাফ করে দাও অদ্রিজান, আমি আর কখনোই নিজেকে এইসব কাজে জড়াবো না। আমাকে মাফ করে দাও অদ্রিজান। মৃন্ময়ের কান্নার সুরে বলা কথাগুলো অদ্রিজা নীরব শান্ত মনে ঝড় তুলছে। মৃন্ময়ের হাত টেনে বারবার দাঁড় করাতে চাইছে, কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হচ্ছে। আপনি ছাড়ুন আমায়, প্লিজ একটু দাঁড়ান। আগে বলো ক্ষমা করবে। করবো, আপনি দাঁড়ান। অদ্রিজার কথার ভরসায় মৃন্ময় দাঁড়ায়। মৃন্ময় আবারও অদ্রিজার কপালে নিজের কপাল টেকে কাঁদতে শুরু করে। মৃন্ময়ের অবাধ্য চোখের জলগুলো আজ অদ্রিজাকেও ছুঁয়ে দিচ্ছে। অদ্রিজা নিজেকে আর সামলাতে পারে না। মৃন্ময়ের উদাম বুকে আছড়ে পড়ে কান্না শুরু করে। অদ্রিজার ফুপিয়ে ওঠা কান্নায় মৃন্ময় নিজেকে শান্ত করতে পারে না। তার চোখেও আজ জল। 2 জন মানুষ আজ তাদের অভিযোগ অনুযোগ চোখের জলের মাধ্যমে প্রকাশ করছে। হুট করে কান্নার মাঝে অদ্রিজা অতীতের রাগ বেড়ে যায়। মৃন্ময়ের উদাম শরীরে তার নখ দিয়ে আছড়ে দিতে থাকে। কিছুক্ষণ পর পর কিল ঘুষি মারতে থাকে।
মৃন্ময় সবটা আজ সহ্য করে নিচ্ছে, কারণ তার ভুলে এতদিন তার অদ্রিজান কষ্ট পেয়েছে। আর কোনোদিন এইসব বাজে কাজে মন দেবে না তো? দেবো না অদ্রিজান, কথা দাও। কথা দিলাম। আমার জীবনে তুমি আর আমার পরিবার ছাড়া কোনো কিছুই বিশেষভাবে থাকবে না। বাঁচতে হলে তো তোমাদের চাই, তোমাকে চাই, এই মায়াময়ীকে চাই। মৃন্ময়ের কথায় আবারও ফুপিয়ে ওঠে অদ্রিজা। মৃন্ময়ের ঠোঁটে হালকা হাসি থাকলেও এখনো চোখে জল। বারবার মনের ভেতরটায় বলছে, ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার সুখ এত আনন্দের কেন? নিস্তব্ধ মেহরাব বাড়িতে কোনার রুম থেকে ভেসে আসছে চাপা কান্নার আওয়াজ। মৃন্ময়ের চোখের কান্নির বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। অদ্রিজা তার বুকের সাথে লেপ্টে শব্দ করে কাঁদছে। কতদিনের রাগ, ক্ষোভ, অভিযোগ তার কান্নার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। মৃন্ময় চাইলেও অদ্রিজাকে থামাতে পারছে না, কারণ অদ্রিজার সাথে সাথে সে নিজেও নিঃশব্দে কেঁদে যাচ্ছে। এতদিনের ভুলের মাসুল তাকে ঠিক কী করে শোধ করতে হবে তা তার অজানাই। মৃন্ময় অদ্রিজার মুখটা তার সামনে তুলে ধরে। এভাবে মরা কান্না কাঁদছো কেন? আমি আছি তোমার পাশে। যেদিন মরে যাব সেদিনও এইভাবে কাঁদবে না, খবরদার। অদ্রিজার রাগ এখনো কমেনি। তার সাথে মৃন্ময়ের এমন বেপরোয়া কথা অদ্রিজার আঘাত যেন হাজার গুণ বাড়িয়ে দিচ্ছে। মৃন্ময়ের দিকে তাকিয়ে আবারও মৃন্ময়ের উদাম শরীরে আঁচড় দিতে থাকে। একের পর এক কিল ঘুষি বেসামালভাবে মারতে থাকে। অদ্রিজাকে বারবার বাধা দিতে গিয়েও বাধা দিতে পারছে না। রাগী অদ্রিজার রূপের সাথে মৃন্ময় পরিচিত নয়। হুট করেই এতটা রেগে যাওয়ার মৃন্ময় নিজেও হতভম্ব হয়ে যায়। মৃন্ময়ের মৃত্যুর কথা অদ্রিজার চোখে মুখে ভয়ের নিশানা ছড়িয়ে যায়, কিন্তু উপর থেকে বেশ ভালোই রাগ দেখাচ্ছে সে। আরে অদ্রিজান, কি করছো? আমি ব্যথা পাচ্ছি। মৃন্ময়ের কোনো কথাই অদ্রিজা কানে নিল না, বরং আগের মতোই মৃন্ময়কে প্রহার করতে থাকে। হুট করেই মৃন্ময় অদ্রিজার দুই হাত আঁকড়ে ধরে। অদ্রিজা তীর্যক চাহনি মৃন্ময়ের দিকে নিক্ষেপ করলে মৃন্ময় তার দুই গাল নিজের দুই হাতে বন্দি করে নেয়। অদ্রিজা চোখ বন্ধ করে কাঁদছে। নেত্রবাড়ি তার গাল বেয়ে গড়িয়ে পড়ছে। মৃন্ময় তার বৃদ্ধা আঙ্গুল দিয়ে অদ্রিজার দুগালের পানি মুছে দেয়। কান্নার গতিতে অদ্রিজা সেকেন্ডে সেকেন্ডে কেঁপে উঠছে। অদ্রিজার মুখের দিকে তাকিয়ে মৃন্ময় ঘরে পড়ে যায়। নিজের রুক্ষ ওষ্ঠদ্বয় অদ্রিজার ওষ্ঠের সাথে মিশিয়ে নেয়। মৃন্ময়ের হঠাৎ ছোঁয়া অদ্রিজা তড়িৎ গতিতে চোখ খুলে তাকায়। মৃন্ময়ের বন্ধ চোখের দিকে তাকিয়ে অদ্রিজা লজ্জায় আবারও চোখ বন্ধ করে নেয়। হুট করে অদ্রিজা ছিটকে দূরে সরে আসে। সঙ্গে সঙ্গে মৃন্ময় চোখ খুলে তাকায়। অদ্রিজার লজ্জা মাখা মুখশ্রী দেখে মৃন্ময় পেছন থেকে অদ্রিজার কোমর জড়িয়ে ধরে। অদ্রিজা সরে আসতে নিলে মৃন্ময় দেয়ালের সাথে মিশিয়ে নেয় অদ্রিজাকে। দুগালে হাত রেখে আবারও অদ্রিজার ওষ্ঠে নিজের ওষ্ঠ মিশিয়ে দেয়। জানালার ফাঁকে দমকা বাতাসে অদ্রিজার চুল উঠছে। অদ্রিজার চুলের মাদকময় ঘ্রাণে মৃন্ময় যেন মাতাল হয়ে যাচ্ছে। অদ্রিজার মনের মাঝে চলছে হাজারো ভয়, দ্বন্দ্ব, আশঙ্কা। মৃন্ময়ের পাগলামতে অদ্রিজার কি সাড়া দেওয়া উচিত, নাকি আবারও ধোঁকার সম্মুখীন হবে? আজকের কথা যদি কাল মৃন্ময় অস্বীকার করে, যদি আবারও আগের রূপে ফিরে আসে মৃন্ময়, অদ্রিজা নিজের জন্য মিথ্যা মায়ার জাল বুনছে না তো? মৃন্ময় মুখ তুলে অদ্রিজার দিকে তাকায়। অদ্রিজার অন্যমনস্ক চেহারা দেখে মৃন্ময় বিভ্রান্তিতে পড়ে। অদ্রিজার দুগাল নিজ হাতে আগলে নিয়ে কপালে চুমু খায়। নাকের ডগায় আলতো করে ভালোবাসার পরশেকে দেয়। ভয় পাচ্ছ কেন অদ্রিজান? মৃন্ময়ের প্রশ্নে চকিতে চোখ তুলে তাকায় অদ্রিজা। দু চারটা ঢোক গিলে বলে, যদি কাল সকালে সব মিথ্যা হয়ে যায়, আপনি আপনার প্রতিজ্ঞা ফিরিয়ে নেন, তবে এই মিলন আমাদের জন্য প্রতিটি মুহূর্তে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে। আশা করি আপনি বুঝতে পারছেন। অদ্রিজার কথা শুনে নিঃশব্দে হাসে মৃন্ময়। আবারও কপালে আলতো করে চুমু খেয়ে বলে, আমি কি ড্রাঙ্ক আছি এই মুহূর্তে, নাকি তীব্র নেশা নিয়ে আছি যে কাল সকালে ভুলে যাব? আমি সুস্থ স্বাভাবিকভাবেই তোমার সামনে আছি অদ্রিজান। মনের কোনো একদম সন্দেহ রাখবে না অদ্রিজান। তবে হ্যাঁ, আমি তোমার নেশায় এই মুহূর্তে মত্ত। আমার নেশা কাটাতে তোমাকে চাই অদ্রিজান। মৃন্ময়ের কথায় লাজুক হাসে অদ্রিজা। মৃন্ময় আবারও অদ্রিজার গলায় ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। সকল দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে অদ্রিজা নিজেকে সোপর্দ করে মৃন্ময়ের কাছে। অবশেষে অপ্রাপ্তি ভালোবাসার প্রাপ্তি পায়। সকালের ঘুম ভাঙতে মৃন্ময়কে পাশে না পেয়ে এক প্রকার অস্থির হয়ে এদিক সেদিক তীর্যক দৃষ্টিতে তাকায় অদ্রিজা। দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে চমকে যায় সে। সকাল 11টা। এত দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যাস খুব কম অদ্রিজার, কিন্তু মৃন্ময়কে না পেয়ে সেদিকে তোয়াক্কা না করে আরেকবার সারা রুমে চোখ বুলায়। আড়মোড়া কাটিয়ে বিছানা থেকে নামতে নিলে মৃন্ময়কে ওয়াশরুম থেকে বের হতে দেখতে পায়। চোখাচোখি হতেই অদ্রিজা দ্রুত তার দৃষ্টি সরিয়ে নেয়। মনে মনে সিদ্ধান্ত নেয় লোকটার সামনে আগামী 2 দিন ভুলেও যাবে না। তার দিকে তাকিয়ে কেমন নির্লজ্জের মতো হাসছে দেখো। এই লোকটা যে তাকে ইচ্ছে করে লজ্জায় ফেলতে চাইছে তা অদ্রিজা ভালো করে জানে। মৃন্ময়কে সম্পূর্ণ উপেক্ষা করে কাভার থেকে জামা নিয়ে ওয়াশরুমে দিকে পা বাড়ালে মৃন্ময় পেছন থেকে আচমকা জড়িয়ে ধরে। পালাচ্ছ কেন তুমি? কই পালাচ্ছি? কি বলছেন এসব? তাহলে এত তাড়াহুড়ো দেখাচ্ছ কেন? আর আমার দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে একবারও তাকাওনি কেন? লজ্জা পাচ্ছ অদ্রিজান?
মৃন্ময়ের কথায় বিষম খায় অদ্রিজা। এই সকালে আবারও পাগলামো শুরু করেছে এই সাইকোটা। এত বেলা হয়ে গেল অথচ বাড়িতে কি করছে কে কে জানে। অদ্রিজার প্রশ্নে অদ্রিজা নিজে আবারও সমাধান খুঁজে বের করে। মৃন্ময় তো শপথ করেছে কালোবাজারি ব্যবসা ছেড়ে দেবে, তাই হয়তো এখন কোনো কাজ নেই। অদ্রিজাকে চুপ থাকতে দেখে মৃন্ময় অদ্রিজার চুলে হাত বুলায়। আমার অদ্রিজান কি ভাবছে এত মন দিয়ে? না না না, কিছু না, আমি ফ্রেশ হয়ে আসি। আম্মু হয়তো আমার জন্য অপেক্ষা করছে। যাও। অদ্রিজা শাওয়ার নিয়ে রুমে আসতেই মৃন্ময়কে দেখতে পায় না। ভেবেছে হয়তো নিচে চলে গেছে, তাই চুপচাপ আয়নার সামনে দাঁড়িয়ে চুলের পানি পরিষ্কার করতে থাকে। হঠাৎ করে পিঠে কারো ছোঁয়া পেতে চমকে তাকায় অদ্রিজা। চশমার ফাঁক দিয়ে দু চোখ তীক্ষ্ণ করে মৃন্ময় তাকিয়ে আছে অদ্রিজার দিকে। কিছু বলবেন? অদ্রিজার প্রশ্নে মৃন্ময় অদ্রিজার হাত থেকে তোয়ালেটা নিয়ে নেয় এবং পরম যত্নে অদ্রিজার চুলের পানি মুছতে থাকে। কাজের ফাঁকে মৃন্ময় প্রশ্ন করে, তোমার কি মন খারাপ অদ্রিজান? কই না তো, কিন্তু কেন? তোমাকে কেমন যেন লাগছে। মৃন্ময়ের কথার প্রত্যুত্তরে অদ্রিজা নিঃশব্দে হাসে। মৃন্ময় বুঝতে পারছে অদ্রিজা তাকে নিয়ে সংশয়ে ভুগছে। পেছন থেকে মৃন্ময় আলতো করে অদ্রিজাকে জড়িয়ে ধরে, কানের ডগায় শব্দ করে চুমু খেয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।